আমরা এখন মালদা থেকে যাচ্ছি কোচবিহার, কোচবিহার থেকে যাব আসাম। বিকজ কোচবিহারে মাসির বাড়ি থেকে মাস্তুতো ভাই আর তার ওয়াইফকে নিতে হবে, আর আমার ভাইও আছে পিস্তুতো ভাই পুটু। ওরা তিনজন গাড়িতে উঠবে। এখানে মা আছে, মা, আমি আর দাদা মালদা থেকে আপাতত কোচবিহার যাচ্ছি। সেখান থেকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন ইজ আসাম। ওখানে কামাখ্যা মন্দির পুজো দেওয়া আর শিব মন্দিরে পুজো দেওয়া, দেখার চেষ্টা করার ইচ্ছে আছে যে যদি কাজিরাঙ্গা কভার করতে পারি, দেখা যাক। আমরা এই মুহূর্তে এখন শীত গ্রামে আছি। এটা রায়গঞ্জ ক্রস করে কিছুটা এগিয়ে আসার পরে অলমোস্ট আমরা 100 কিলোমিটার ক্রস করে গিয়েছি। আরও 300 কিলোমিটার, 320-30 কিলোমিটার মতো বাকি। একটু চা খেতে দাঁড়ালাম, দাদা গাড়ি ড্রাইভ করছিল, দাদা একটু ক্লান্ত হয়ে গেল, বললো একটু চা খাবে, মাও বলছিল একটু চা খাবে। তো যাই হোক, আমরা চা খাওয়ার জন্য শীত গ্রামে রোড সাইড একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। At a stretch 200 কিলোমিটার রান করলাম, 250 মতো। তো আমরা এই মুহূর্তে লাঞ্চ করতে দাঁড়িয়েছি সৈনিক ধাবা, ধূপগুড়ি। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন কুচবিহার। মাত্র কত দেখালো, লাস্ট 70 কিলোমিটার দেখাচ্ছে। তার মানে আমরা আর 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। প্রচণ্ড খিদে পেয়েছিল, তো মা বললো সব কিছু খাওয়া দাওয়া করে নিই। তো আমি আর দাদা মা সব একসঙ্গে খেতে যাচ্ছি। আলু পরাটা খাওয়ার ইচ্ছে আছে, কারণ ভাত খেলে আবার ঘুম পেয়ে যেতে পারে। এখনও 70 কিলোমিটার, অনেকটা ড্রাইভ করেছি। দাদা চালানোর পরে আমি চালিয়ে আনলাম, এবার খাওয়া দাওয়ার পরে আবার দাদাকে চালাতে দেবো। আমরা at a stretch almost 250 কিলোমিটার এলাম। এখানে আমরা সরভোগে একটা জায়গায় দাঁড়িয়েছি, সরভোগে এক জায়গায় দাঁড়িয়েছি। জাস্ট
একটু ব্রেকফাস্ট করব, একটু চা খাবো, অনেকক্ষণ ধরে দাঁড়ায়নি। এই হলো মা রেস্টুরেন্ট। অনেক রাস্তায় আসতে আসতে ভাবছিলাম একটা ধাবায় দাঁড়াবো, বাট এমন কপাল একটা ধাবাও খোলা পাচ্ছিলাম না। যাই হোক, অ্যাটলাস্ট আসাম একটু লেটে জাগে, তো মোটামুটি দেখলাম যে 9:30 নাগাদ আস্তে আস্তে দোকানপাট খোলা শুরু করেছে। আর এই এতক্ষণে আমরা একটা ধাবা পেলাম যেখানে একটু খাওয়া দাওয়া করবো আর একটু চা খাবো। আমার সাথে এই পুটু, আমার দাদা, এই যে মা টিনা জয়েন করেছে, আর এই যে ভাই তাতাই। টিনা আর তাতাইকে দেবীবাড়ি আর বাজার মাঠের ওখান থেকে আমার ভাইকে পুটুকে আমরা পিক আপ করে একসঙ্গে এলাম। এখন এখান থেকে আমাদের কামাখ্যা মন্দির অলমোস্ট 120 কিলোমিটার 130 কিলোমিটার আরও দেখাচ্ছে। তো দেখা যাক, এক্সপেক্টেড টাইম অফ রিচ 2 না 4 আওয়ার্স। তো এখন বাজে সকাল 9:30, তো মোটামুটি আরও 10:30, 11:30, 11:30, হ্যাঁ ওই 1:30, 2 তো বাজবেই, কারণ হোটেলে ঢুকতে 3টে, গাড়ি পার্ক করার ব্যাপার আছে, সব কিছু। সো এক্সপেক্টেড টাইম যেটা ছিল তার আগেই পৌঁছেছি। আমরা ভেবেছিলাম 1:30 নাগাদ পৌঁছাবো, বাট আমরা অলমোস্ট 1টার সময় পৌঁছে গিয়েছি। আমাদের লাগেজ আমরা হোটেলে তুলে নিয়েছি। আমি এখানে কিছু হোটেল ডিটেলস দিয়ে দেবো। যারা একদম কামাখ্যা টেম্পলের সামনে কোনো হোটেলে থাকতে চায় তারা এই নাম্বারগুলো নোট করে নেবেন, তাহলে তাদের পরবর্তীকালে হেল্প হবে। আমি ভিডিওতে নাও দিতে পারি, কিন্তু আপনারা ভিডিও দেখে সেই নাম্বারগুলো নোট ডাউন করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। না, মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আম্বানিবাস। এটা কামাখ্যা পোস্ট অফিস। এই যে এখানে পরপর চেন দিয়ে হোটেল আছে, এগুলো একদম কামাখ্যা টেম্পলের সামনে। এটা হলো হেলথ সেন্টার। এই যে জয়া হোটেল। নির্মল ভবন। আর ওই যে সামনে কামাখ্যা মন্দির, আর এইটা হলো অন্ন সেবা কেন্দ্র। ট্যুর ট্রাভেলস গাইড যারা চান তারা এই নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন। আমরা নির্মল ভবনে 2টো রুম নিয়েছি। এই একটা রুম আর এই একটা রুম। এই রুমগুলোর ব্যালকনি ভিউ অসাধারণ। সামনেই কামাখ্যা মন্দির। আপনি হাঁটা পথে এখান দিয়ে নামবেন, নেমে চলে যাবেন মাকে দর্শন করতে বা পুজো দিতে। নিচে অনেক খাবারের হোটেলসও রয়েছে, কোনো অসুবিধা হয় না। এর আগের বারও আমি ঠিক এই নির্মল ভবনেই থেকেছিলাম। আমি ভিডিওতে নির্মল ভবনের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো,
যারা আসতে চান তারা বুক করে নিতে পারেন। আচ্ছা, রুম রেন্টের ব্যাপারে বলে দিই। নির্মল ভবনে এই যে দুটো রুম দেখালাম, উইদাউট এসি 1200 টাকা, উইথ এসি 1400 টাকা পার নাইট। এবার আপনি 3 জন অ্যাকোমোডেট করে থাকতে পারেন, 2 জন অ্যাকোমোডেট করে থাকতে পারছেন, এটা আপনার ওপর। গেস্ট কিভাবে থাকতে চায় সেটা গেস্টের ওপর। এটা হলো অ্যাওয়েসাম আসাম এর টেমপ্লেট। আমরা এই মুহূর্তে কামাখ্যা টেম্পলের বাইরেটাই রয়েছি, আর এই কামাখ্যা টেম্পল থেকে এই যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোর ডিস্টেন্স দেওয়া রয়েছে। উমানন্দ শিব টেম্পল 8 কিলোমিটার, শুক্রেশ্বর দেবালয় 7 কিলোমিটার। এটা আসাম গভর্নমেন্ট থেকে এখানে দেওয়া রয়েছে যাতে মানুষের যেতে সুবিধা হয় এবং ডিস্টেন্সটা জানতেও সুবিধা হয়। যেটা লঞ্চে করে যেটা ওটা ভালো। আমরা গুয়াহাটি শহরটাকে একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। এই জাস্ট নিয়ার বাই শপিং সেন্টারগুলো বা যেখানে বাজার হাট বসে, একটু ফুচকা খেতে, একটু চা খেতে জাস্ট ঘুরতে বেরিয়েছি। সন্ধ্যাবেলা একটা টাইম স্পেন্ডের ব্যাপার ছিল। এই মুহূর্তে আমরা একটা চায়ের দোকানে, তখন আমরা ফুচকা খেলাম, মোমো খেলাম। Assam, the growing, developing state of India. আমরা সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়েছিলাম, তো আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দ্যাট ইজ কামাখ্যা। এই রাস্তার দিয়ে কামাখ্যা টেম্পল, আর দ্যাট ইজ দ্য গুয়াহাটি সিটি। আমরা চা খেলাম, ফুচকা খেলাম, এসব খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আস্তে আস্তে টেম্পলের দিকে, মানে আমার টেম্পলের ওখানেই হোটেল নেওয়া আছে, তো এই হোটেলে যাব। রাতে ডিনার ফিনার করে কালকে ভোর 4টের সময় আমাদের পুজোর টাইমিং দেওয়া আছে, দেখা যাক। তো আমরা অলমোস্ট 3টে সাড়ে 3টে থেকে লাইন দিয়েছিলাম। এটা এখন এই মুহূর্তে ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি, ভিআইপি লাইন। আর এই হলো ভিআইপি কাউন্টার। ভিআইপি কাউন্টারে 7টা থেকে টিকিট দেবে, মানে ভিআইপি পাস দেবে। পার পাস ভ্যালু হলো 501 টাকা। আর অ্যাজ এ আইডেন্টিটি প্রুফ আপনাকে আধার কার্ড বা ভোটার কার্ড দেখাতে হবে। আইডেন্টিটি দেখালে তবে ভিআইপি পাস দেয়। এইসব দাঁড়িয়ে এটা হলো কামাখ্যা দেবালয়ের, এই যে এই টিকিটটা, এটা হলো কামাখ্যা দেবালয়ের ভিআইপি টিকিট। ভিআইপি টিকিট এন্ট্রি হলো 501। তো এই পাশেরটা জেনারেল লাইন, এটা ভিআইপি লাইন। আস্তে আস্তে এগিয়ে যেতে হবে সামনে। আমাদের কামাখ্যায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
আমরা বেরিয়ে এসেছি মেন গর্ভগৃহ থেকে। আস্তে আস্তে আমি কামাখ্যার কিছু ইতিহাস বলি। রাজা দক্ষর কন্যা সতী যখন মহাদেবকে তার পিতার বিরুদ্ধে গিয়ে বিবাহ করে, তখন কি হয়, এই রাজা দক্ষ রেগে যায় এবং মহাদেবের বিরুদ্ধে একটি যজ্ঞের আয়োজন করে। সেই যজ্ঞ যখন হয়, সেই যজ্ঞে সবাই নিমন্ত্রিত ছিল, কিন্তু সতী বা মহাদেব নিমন্ত্রিত ছিল না। সেই ক্ষেত্রে যখন যজ্ঞ হয়, তখন সতী ঠিক করে যে যেহেতু এই যজ্ঞের আয়োজন তার বাবা দক্ষ, রাজা দক্ষ, সে ঠিক করে যে এই যজ্ঞে সে নিজেও সামিল হবে। সেই কারণে সে তার স্বামী মহাদেবকে নিয়ে দক্ষের যজ্ঞে যায়। কিন্তু ঘটনাচক্রে সেই যজ্ঞ যখন চলছে এবং মহাদেব এবং সতী যখন সেখানে এসে উপস্থিত হয়, তখন সেটা দেখে দক্ষ ভীষণভাবে রেগে যায় এবং মহাদেবকে জাত পরনায় অপমান করে। সেই অপমান সহ্য করতে না পেরে সতী নিজের দেহত্যাগ করে। যখন সতী তার দেহত্যাগ করে, তখন মহাদেব এই দৃশ্য দেখে সতীকে পিঠে নিয়ে প্রলয় নৃত্য শুরু করে, যাকে বলে তাণ্ডব নৃত্য। এবং এই অবস্থা দেখে যখন সারা পৃথিবী জুড়ে প্রলয় চলছে, তখন অন্যান্য দেবতারা ঠিক করে যে এই প্রলয় একমাত্র থামাতে পারবে যদি আমরা সবাই মিলে এক হয়ে দেবতা বিষ্ণুকে আমরা বলে দেখতে পারি, মানে এইরকম পুরাণ বলে। তখন অনেক দেবতাদের অনুরোধে দেবীর যে দেহ, যেটা মহাদেব কাঁধে করে নিয়ে ঘুরছিলেন, বিষ্ণুর সুদর্শন চক্রে সেই দেহ খণ্ড খণ্ড হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়ে এবং সেইটাই 51 পীঠ। তো কামাখ্যায় এই 51 পীঠের মধ্যে একটি পীঠ যেখানে সতীর যোনি পড়েছিল। এই জন্য এই কামাখ্যা মন্দিরকে উর্বরা দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলেও পরিচিত করা হয়। এই হলো পেছনে মা কামাখ্যার গর্ভগৃহ, মেন গর্ভগৃহ। এই হলো কামাখ্যার মেন গেট। এই গেটটা থেকেই এক্স্যাক্টলি লাইন শুরু হয়, ভিআইপি লাইন। এখান থেকে লাইনটা পড়ে, লাইনটা গিয়ে সামনে যে ভিআইপি কাউন্টার, সেই ভিআইপি কাউন্টারে গিয়ে আবার লাইন দিতে হয়। এইখানে যে লাইনটা হয় সেই অনুযায়ী ওখানে গিয়ে লাইনটা গিয়ে শেষ হয় এবং সেখান থেকে আমরা ভিআইপি টিকিটটা কালেক্ট করি। তারপরে তো মন্দিরের পুজো আছে। এবার কিছুটা জেনে নিই এই কামাখ্যা মন্দির সম্পর্কে। আসাম স্টেট অফ ইন্ডিয়া বা একটি রাজ্য ভারতের, সেই আসামের রাজধানী গুয়াহাটির পশ্চিম অংশ অর্থাৎ ওয়েস্টার্ন সাইডে নীলাচল পাহাড়ে এই কামাখ্যা মন্দির। এটা হিন্দুদের কাছে যথেষ্ট একটা পবিত্র স্থান এবং এখানে দেবী মহামায়া, এই মন্দিরে দেবী মহামায়া কামাখ্যা রূপে বিরাজ করেন। বারাণসীর এর কিছু একটা ইতিহাস রয়েছে, যেমন বারাণসীর বৈদিক ঋষি বাৎসায়ন খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নেপালের রাজার দ্বারস্থ হয় এবং উপজাতীয় গোষ্ঠীগুলিকে হিন্দু ধর্মে রূপান্তরিত করা হয় এবং তাদের যে নরবলি প্রথা হতো, সেই সময় যে নরবলি প্রথা ছিল,
তার বিকল্প পদ্ধতি হিসেবে এই কামাখ্যা মন্দিরের উদ্ভব হয় এবং সেই নরবলি যাতে বন্ধ হয় তার জন্য উনি কামাখ্যা মন্দিরের প্রতিষ্ঠা করেন বলে এই রকম ইতিহাস বলে। তবে এই বাদশায়নের পূর্বে মানে বাদশায়নের মতে যে তথ্যগুলো আরও উঠে আসে, যেমন ধরুন পূর্ব হিমালয়ের গারো পাহাড়ে তারা দেবীর তান্ত্রিক পুজো প্রচলিত ছিল। সেখানে আদিবাসীরা আবার দেবীর যোনিকে কামাকি নামে পুজো করত। ব্রাহ্মণ্য যুগে কালিকা পুরাণে সপ্তর্ষি দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে। আমরা এখন উমানন্দ দেবালয়ে যাচ্ছি। এটা হলো রাস্তা, ওটা হলো মেন রোড। মেন রোড থেকে আমরা জলপরি বলে একটা কি আছে ক্রুজ বা বোট, সেই বোটের টিকিট কেটেছি পার পারসন আপ অ্যান্ড ডাউন 200 করে। তো এই টিকিট ওখানে গিয়ে উমানন্দ সম্পর্কে কিছু বলবো। তবে ইন জেনারিক আমি বলে রাখি, উমানন্দ একটা শিব টেম্পল, আর শিব টেম্পলের নিয়ে অনেক কিছু ইতিহাস আছে। এভাবেই যেতে হবে, ধরে ধরে আরামসে আস্তে ধীরে। সামনেই জলপরি বোট রাখা আছে। এই হলো জলপরি বোট। আর এটা হলো ব্রহ্মপুত্র নদী। এখানে অনেক রকম প্রাইভেট ক্রুজও ছাড়ে, যেমন ওটা একটা, পেছনে ওই যে একটা আসছে, আরও আছে এমভি উমাচল, অনেক রকমের বোট আছে। এটা বোটের আরেকটা সাইড, আই মিন ব্যাক সাইড। একটা বোট এলো। জাস্ট আমাদের বোট ছেড়ে দিন। ওই হলো উমানন্দ টেম্পল। এবার আসি উমানন্দের মন্দিরের কিছু কথায়। এই উমানন্দ মন্দিরের প্রধান দেবতা হলো ত্রিতাস্ত্রী ভগবান শম্ভু, রুমা নান্দকার এবং সব মিলিয়ে যাকে উমানন্দ বলা হয়। উমানন্দর অ্যাকচুয়ালি হিন্দি নাম, যা এসেছে উমা অর্থাৎ দেবী দুর্গা এবং আনন্দ যার অর্থ সুখ। প্রকৃতপক্ষে যেটা শোনা যায়, ময়ূর দ্বীপ একটি ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ দ্বীপ এটি, এবং
এইটা সম্ভবত আসামের একটা সবচেয়ে সুন্দর দ্বীপও বলা যায়। লোকেরা এখানে অমাবস্যার দিন পুজো করে যখন এটি সোমবার পড়ে। মানে এমন হয়েছে, যেটা দেখা গিয়েছে যে যখন কোনো সোমবার অমাবস্যা পড়েছে, হাজারে হাজারে লোক এই উমানন্দ মন্দিরে এসে পুজো দিয়ে যায় এবং তাতে নাকি সুখ সমৃদ্ধি হয়। এবার আসি কিছু অন্য ইতিহাসে। গুপ্ত যুগের একটি পাথরের মন্দিরের যে নিদর্শন এই মন্দিরে পাওয়া যায়, ভাবা যায় গুপ্ত যুগ, আর যা মধ্যযুগের প্রথম দিকের একটা খণ্ড শিলা দিয়ে গণেশ মূর্তি, শিলা কাটা গণেশ মূর্তি আছে, আর একটি গুহাও রয়েছে। এবং এই মন্দিরের আমি ভেতরে গিয়ে দেখাবো, একটি মহিলা মূর্তিও রয়েছে, যা তাও একটি পাথর কেটে বানানো। 1694 খ্রিস্টাব্দে এই মন্দিরের উপরে আক্রমণ করা হয় এবং এই মন্দিরের কিছুটা অংশ ভেঙে যায়। এটা হলো কিছু কিছু ইতিহাস। তবে আরও অনেক ইতিহাস রয়েছে, যেমন মুঘল সাম্রাজ্যের সময়ে এই মন্দিরের অনেকটা ধ্বংসাবশেষ সৃষ্টি হয় এবং 1897 সালে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়, যখন মন্দিরের প্রায় 80% মন্দির ভগ্নস্তূপে পরিণত হয়। এগুলো হলো কিছু ইতিহাস। এবার আমি মন্দিরে ঢুকে মন্দিরের কিছু জিনিস দেখিয়ে দেব। আপাতত আমরা বোটে করে যাচ্ছি। আমরা জাস্ট উমানন্দ শিব মন্দিরে এসে পৌঁছলাম। যেটা বলার ছিল, উমানন্দ হলো অহোম বংশের প্রবীণ এবং শক্তিশালী রাজা গদাধর সিংহর 1694 খ্রিস্টাব্দে যেটা বলছিলাম, অহোম বংশের প্রবীণ এবং শক্তিশালী রাজা গদাধর সিংহ 1694 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেন এবং যা পরবর্তীকালে ভয়ানক ভূমিকম্পের জন্য ধ্বংস হয়ে যায়। তবে পরের দিকে 1800 খ্রিস্টাব্দের দিকে এক বণিক এই মন্দিরের পুনঃস্থাপন করেন। তবে পুরোপুরিভাবে সেই মন্দির গঠন না করা গেলেও মূল মন্দিরকে প্রতিস্থাপন করা হয়। এই হলো রাস্তা। অলমোস্ট 200 সিঁড়ির স্টেপ রয়েছে, খাড়া সিঁড়ি 200 সিঁড়ি মতো রয়েছে। 200 সিঁড়ি ওপরে উঠে এলেই মন্দিরের যে বেস প্ল্যাটফর্ম সেটায় পৌঁছানো যায়। এখানে শুধু মন্দির নেই, মন্দির ছাড়াও খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। ছোটোখাটো মেলা মতো হয়। এই মেলায় এখানকার যে লোকাল জিনিস, যেমন কাঠের গন্ডার বা চাবি রিং বাগেরা পাওয়া যায়। এই হলো রুট, আর ওই হলো আমাদের মহাদেব। মন্দিরের প্রবেশদ্বার। এরকম কিছু সিঁড়ি দিয়ে উঠতে হবে, নিচের বেস থেকে জুতো খুলে উঠতে হয়। এই হলো প্রবেশদ্বার। हर हर महादेव। এই যেটা বলছিলাম, গণেশ মন্দির, শিলা কেটে বানানো গণেশ মন্দির।
মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির। এগিয়ে যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। এই হলো মহাকাল মন্দির। आप इधर दोनों साइड में শিবলিঙ্গ টানিয়ে রাখেছে এখানে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এই হলো মূল মন্দির। এই হলো आप लोग का आगे वो लोग लाइन में है कि नहीं? अरे बोला है উমানন্দ দেবালয়ের মধ্যে একটি হনুমান মন্দিরও রয়েছে। এই মুহূর্তে আমরা সেই হনুমান মন্দিরে এসেছি। উমানন্দ দেবালয় থেকে বেরিয়ে কিছুটা ডাউনওয়ার্ডসে এসে এই হনুমান মন্দিরটি পড়ে। জয় হনুমান। আসামে ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে একটা রোপওয়ে সার্ভিসও রয়েছে, যেটা এক এন্ড থেকে আরেক এন্ডে নিয়ে যায়। আমাদের উমানন্দের শিব মন্দির দর্শন শেষ হলো। আমরা আস্তে আস্তে ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে এগিয়ে যাচ্ছি। ওই পারে যাব যেদিকে আমাদের গাড়ি রাখা রয়েছে। লঞ্চ ভর্তি লোকজন, সবাই উমানন্দে এসেছিলেন পুজো দিতে। ওয়েদারও বেশ ভালো, রোদ নেই, তাই সবাই বাইরেটায় এসে দাঁড়িয়েছে লঞ্চে। সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। আমরা এসেছিলাম জলতরিতে, ফিরছি এমভি মেঘনা। এখানে ব্যাপারটা হলো, আসবেন আপনি যেটা দিয়ে বুক করবেন, ফেরার সময় যে লঞ্চটা সেই ঘাটে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে ফিরবেন। সেটা এমভি মেঘনা হোক, জলতরি হোক, যাই হোক না কেন। কেউ যদি জলতরিতে এসে থাকে আর ফেরার সময় যদি এমভি মেঘনা ওখানে দাঁড়িয়ে থাকে, সে এমভি মেঘনাতে ফিরবে। কেউ যদি এমভি মেঘনাতে এসে থাকে, ফেরার সময় যদি জলতরি দাঁড়িয়ে থাকে, সে জলতরিতে ফিরতে পারে। তো ফেরার দেয়ার ইজ নো সাচ রুলস, কিন্তু আসার সময় যে লঞ্চের টিকিট কাটা হবে সেখানেই ঢোকা হবে, মানে সেখান দিয়েই এন্ট্রি নিতে হবে। তো জাস্ট নাও আমরা ক্রেজি রুমস, কাঞ্জিরাঙ্গার যে রিসর্টটা বা হোটেলটা বুক করেছিলাম, দ্যাট ইজ ক্রেজি রুমস।
একদম কাঞ্জিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টের খুবই কাছে। যেহেতু ন্যাশনাল ফরেস্টের মধ্যে কোনো রিসর্ট আসাম গভর্নমেন্ট অ্যালাউ করে না, তো সব রিসর্টই কাঞ্জিরাঙ্গা ন্যাশনাল রেঞ্জের বাইরে। তো এটা ন্যাশনাল ফরেস্টের থেকে অলমোস্ট 2-3 কিলোমিটারের মধ্যে, খুবই কাছে। আমরা আসার পথেই দেখলাম এরকম বহু রিসর্ট অনেক দূরে দূরে রয়েছে। আপাতত রুম, দ্যাট ইজ দ্য ক্রেজি রুমস। ভেতর তো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই, মানে আউটসাইড ইজ গুড, দেখেই ভালো লাগছে। আমরা আমাদের 3টে রুমও নিয়েছি। এই গাড়িও পার্ক করা হয়ে গেছে। এবার আমি যাই একটু রুমগুলো দেখিয়ে দিই। দ্যাট ইজ দ্য রিসেপশন এরিয়া। এই একটা ডাবল বেডেড, পুরো খেলাটা একটু দেখ যদি চালানো যায়। এই একটা ডাবল বেড, আর এই একটা ডাবল বেড। সো অলমোস্ট সেম টাইপ, আমরা একই ফ্লোরে পেয়েছি 3টে ডাবল বেড। ফ্লোরে স্মোকিং ইজ নট অ্যালাউড। আমাদের প্ল্যান ছিল আমরা কাঞ্জিরাঙ্গা এসে একটু ওয়াইল্ড সাফারি করব, আর সেটার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ক্রেজি রুম থেকে আমাদের জন্য ওয়াইল্ড সাফারি বুক করে দিয়েছে, তার জন্য চার্জেস লেগেছে। এই ক্যামেরা রেডি, আমরা ওয়াইল্ড সাফারি যাচ্ছি। আচ্ছা, আমরা কোনটা যাচ্ছি, কোন দিকটা কাঞ্জিরাঙ্গা? হ্যাঁ, কোন সা এরিয়া? বুড়া পাহাড়। হ্যাঁ, বুড়া পাহাড় যাচ্ছি। আর দাদার নাম মৃদুল শর্মা। মৃদুল দা আমাদের জন্য বুড়া পাহাড়ের কাঞ্জিরাঙ্গা বুক করে দিয়েছে। আমরা এখন আস্তে আস্তে যাবো। ধরতে এটা বাহ, অনেক স্পেস। ভেবেছিলাম 3 জনে যদি চাপাচাপি হয়, মানে জিপসিতে স্পেস নিয়ে যাবে। হ্যাঁ, এই আমাদের জিপসি। থ্যাংক ইউ। পাহাড়ে বুড়া বুড়া পাহাড় রেঞ্জ। কাঞ্জিরাঙ্গার 4টে যে ভাগ, ইস্ট ওয়েস্ট, তার মধ্যে বুড়া পাহাড়ও একটা। তো বুড়া পাহাড় রেঞ্জের যে অফিস, সেই অফিসে এসছি। ওখানে কিছু ডকুমেন্ট সাবমিট করার থাকে, যেমন এন্ট্রি ফিজ, তারপরে জিপ সাফারির যে রেজিস্ট্রেশন, আইডেন্টিটি কার্ড, সেগুলো। প্লাস এখান থেকে একজন আসাম ফরেস্ট রেঞ্জের একজন গাইড উঠে আসে গাড়িতে, সে আমাদের সঙ্গে এখন থেকে থাকবে পুরো বুড়া পাহাড় রেঞ্জে যে আমরা টোটাল ওয়াইল্ড সাফারি করবো সেটা। কাঞ্জিরাঙ্গা যে ফরেস্ট রেঞ্জ, সেটা অলমোস্ট 200, প্রথমে ছিল 230 বর্গ কিলোমিটার, এই মুহূর্তে সেটা 400 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে, মানে পরে 230, তারপরে 150 বর্গ কিলোমিটার অ্যাড করা হয়েছে। এবং এই রেঞ্জটা পুরো ব্রহ্মপুত্র নদীর তীর অবধি এক্সটেন্ড করা হয়েছে। এরপর আরও কিছু বলবো কাঞ্জিরাঙ্গা যেতে যেতে। এই যে কাঞ্জিরাঙ্গা অভয়ারণ্য, কাঞ্জিরাঙ্গা অভয়ারণ্যটা আসাম স্টেটের গোলাঘাট আর নগাঁও, এই দুটো এরিয়া নিয়ে, আসামের গোলাঘাট এবং নগাঁও এই দুটো এরিয়া নিয়ে
তৈরি করা হয়েছে। এর পিছনে একটা মজার গল্প আছে, কি করে এটা তৈরি হলো বলি। 1904 সালে ভাইসরয় লর্ড কার্জন যখন এইখানে তার স্ত্রীকে নিয়ে আসে, সেখানে তখনও এই কাঞ্জিরাঙ্গা বা গোলাঘাট নগাঁও, তখন তো কাঞ্জিরাঙ্গা একটা পুরো এরিয়ার নাম ছিল, তো কাঞ্জিরাঙ্গা বা গোলাঘাট নগাঁও গন্ডারের জন্য তখনও ফেমাস ছিল এবং অন্যান্য বন্যপ্রাণীর জন্যও ফেমাস ছিল। তো লর্ড কার্জন যখন তার স্ত্রীকে নিয়ে এখানে আসে গন্ডার দেখতে, তখন তার স্ত্রী 1904 সালে এই পুরো রেঞ্জটা কিছুটা ঘোরার পরেও কোনো গন্ডার দেখতে পায় না। তো সেই সময় গন্ডার এমনি একটা লুপ্তপ্রায় প্রাণীর পর্যায়ে চলে এসছে, অনেক কম এই মুহূর্তে। তো তখন দেখতে না পাওয়ায় তার একটা মন খারাপ হবে এবং লর্ড কার্জনকে সে রিকোয়েস্ট করে যে গন্ডার বা এই রকম বন্যপ্রাণী বিলুপ্তপ্রায় বা খুবই অল্প সংখ্যক বন্যপ্রাণী সংরক্ষণে যদি কিছু ব্যবস্থা করা যায়। তখন 1905 সালে লর্ড কার্জন কাঞ্জিরাঙ্গাকে একটি গন্ডার সংরক্ষণ যে অভয়ারণ্য হিসেবে স্বীকৃত দেওয়ার চেষ্টা করে এবং 1906 সালে সেটা এস্টাবলিশড হয়। তো আর তারপরেই আস্তে আস্তে প্রথমে ছিল বন্যপ্রাণী প্রথমে নাম দেওয়া হয়েছিল শিকার অভয়ারণ্য, তারপরে নাম দেওয়া হয়েছিল কাঞ্জিরাঙ্গা শিকার অভয়ারণ্য। পরবর্তীকালে 1974 সালে যখন ভারত যখন স্বাধীন হয়, 1974 সালে ভারত সরকারের কেন্দ্রীয় কমিটি কাঞ্জিরাঙ্গাকে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দেয়। এবং তার আগেই যে প্রসেসটা হয়েছিল, যে বনাঞ্চলটার নাম যে কাঞ্জিরাঙ্গা শিকার অভয়ারণ্য, সেটা চেঞ্জ করে কাঞ্জিরাঙ্গা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং জাতীয় উদ্যান হিসেবে দেওয়া হয়। কেন শিকার সরিয়ে দেওয়া হয়? জাস্ট বিকজ অফ শিকার নামের একটা আলাদা মিনিং মানুষ তৈরি করছিল, যেটা হয়তো খারাপ লেগেছে বা অন্য একটা মিনিং দাঁড়িয়ে যাচ্ছিল, সেই কারণে শিকার শব্দটা সরিয়ে নাম দেওয়া হয় কাঞ্জিরাঙ্গা বন্যপ্রাণী সংরক্ষণ। এর পেছনে, এই কাঞ্জিরাঙ্গা সংরক্ষণের পিছনে উলফার যে একটা যে আদিবাসী ইউনিট, যারা সাধারণত বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমের সঙ্গে যুক্ত, এই ধরনের অ্যাক্টিভিস্ট যারা উলফা, আমরা প্রত্যেকেই জানি উলফা খুব নাম করা আসামে। তো সেই উলফার একটা গল্প আছে এই কাঞ্জিরাঙ্গা সংরক্ষণের পেছনেও, সেটা নিয়ে একটু পরে বলছি, দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে বুড়া পাহাড় ফরেস্ট রেঞ্জের ডিপে ঢুকছি। এবার আসি যেটা বলছিলাম, হর্নবিল ওই দেখো যেটা বলছিলাম। এবার আসি, সেই উলফাদের কথা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম। উলফা যারা একটা সময় বিচ্ছিন্নতাবাদী অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিল, সেই অভয়ারণ্য সংরক্ষণের ক্ষেত্রে তাদের যে ভূমিকা অনেকটা বেশি ছিল, কারণ তারা এখানকার লোকাল আদিবাসী ছিল এবং এখানে যারা বাইরে থেকে চোরা শিকারি আসতো, তা সেই চোরা শিকারীদের এই উলফাই অনেকটা সময় আটকে রাখতো এবং বহু চোরা শিকারীকে এই উলফারাই মেরে ফেলেছে।
যাতে বন্যপ্রাণী সংরক্ষণ করা যায়। এবং এই উলফাদের বন্যপ্রাণী সংরক্ষণের পিছনে আরেকটা কারণ হলো উলফারা এই বন্যপ্রাণীদের পুজো, মানে একটা ভগবান স্বরূপ দেখতো এবং তাদেরকে তারা পুজো করত। সেই স্বীকৃতিতেই তারা যতটা চেষ্টা করতো যে যত চোরা শিকারী বাইরে থেকে আসছে এই বন্যপ্রাণীদের মারতে, তাদেরকে প্রতিহত করার। এই হলো একটা উলফা হয়তো বিচ্ছিন্নতাবাদী হতে পারে, কিন্তু আসাম বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বা এই কাঞ্জিরাঙ্গা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য তাদের ভূমিকা যথেষ্ট রয়েছে। এই যে ওয়াইল্ড বাফেলো, শিংগুলো দেখলেই বোঝা যাচ্ছে, সাইজ দেখুন শিং। হ্যাঁ, ওরা অ্যাটাকিং মোডে আছে, দেখছে যে কেউ আসছে কিনা। হ্যাঁ, দেখছে আমাদের দিকে। যদি না 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 হয়নি। হ্যালো, হ্যাঁ, না না আমরা জঙ্গল সাফারি করছি। কেন? রাখো তো। ও তো ঘাস খায়, ও তো কোনো প্রাণীকে মারে না। আমাদের কাঞ্জিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট রেঞ্জ শেষ করে আমরা জাস্ট হোটেলের দিকে ফিরছি। তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক, কারণ সকাল থেকেই না খাওয়া দাওয়া, শুধু চা খেয়ে বেরিয়েছিলাম আর একটু চিপস খেয়েছিলাম। তো খিদে পেয়ে গেছিলো, তো সবাই ভাবলাম একটু ব্রেকফাস্ট করি। আমরা অলমোস্ট হোটেলের কাছেও চলে এসেছি, আর কিছুটা গেলেই হয়তো হোটেল। এরপরে আমাদের রওনা দেব আমরা মোটামুটি 1টা নাগাদ, একটু রেস্ট নিয়ে রওনা দেব আসামেরই আরেকটা ডিফারেন্ট লোকেশনে যাব। সো আমরা কাঞ্জিরাঙ্গা ক্রেজি হোমস থেকে চেক আউট করছি। এখন আমরা যাব বরপেটা, সবাই মায়ের মামার বাড়ি। সো না, মায়ের ভাইয়ের বাড়ি, দাদার বাড়ি না, আমাদের মামার বাড়ি, মায়ের আদি বাড়ি যেটা বরপেটা। এই যে লাগেজ, যেখানে পিছনে কিছু দেখা যাচ্ছে না, ঠেসে ঠুসে ঢোকানো হয়েছে লাগেজ। টিনা প্রতি ঘন্টায় জামা কাপড় চেঞ্জ করছে। পড়বে না, আমি করছি দাঁড়া। এখন বাজে
এখন বাজে 8টা, হ্যাঁ 8টায়। সো আমরা অলমোস্ট বরপেটার কাছাকাছি চলে এসেছি। বরপেটা এখান থেকে আরও 60 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। মাঝখানে SH10 পড়েছিল, রাস্তা ভীষণ খারাপ, খুবই কেয়ারফুলি চালাতে হয়েছে, ওই জন্য আরও লেট হয়েছে। এখন আমরা একটা দাঁড়িয়েছি, দ্যাট ইজ রাধারানী, রাইট? রাধাচূড়া রেস্টুরেন্টে। সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। এরপরে ডাইরেক্ট আমরা মায়ের যে আদি বাড়ি, দ্যাট ইজ বরপেটা, সেইখানে ঢুকে যাব। এবার কত রাতে ঢুকবো সেটার কোনো যেহেতু ফিক্সড টাইমিং নেই, তাই জন্য আমরা ভেবেছিলাম যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেই একেবারে ঢুকবো। তো এই মুহূর্তে আমরা রাধাচূড়া, এক্স্যাক্ট লোকেশন এই জায়গাটার নাম ফেলাস চক, নলবাড়ি ফেলাস চক। তো আমরা এখন ফেলাস চকে আছি। ফেলাস চকে একটা রেস্টুরেন্ট রাধাচূড়াতে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করে নেবো, আই মিন রাতে ডিনারটা করে নেবো, এবং চা তো অবশ্যই লাগবে। তো সেটা করে আস্তে আস্তে এগিয়ে যাব। চলো। এই মুহূর্তে আমরা বরপেটার দিকে যাচ্ছিলাম, কিন্তু ভয়ানক শিলাবৃষ্টি হচ্ছে। আমরা একটা গাছের শেডে এসে আমাদের কাঁচটাকে বাঁচাচ্ছি, নাহলে কাঁচটা ভেঙে যেত। বিশাল বড় বড় শিল পড়ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে নিশ্চয়ই টং টাং করে। গাড়ি নিয়ে এগোনো যাচ্ছে না, দেখা যাক কখন এই শিলাবৃষ্টি থামে। আমরা এই মুহূর্তে বরপেটা রয়েছি, বরপেটা রেলওয়ে স্টেশন। আর বরপেটা রেলওয়ে স্টেশনের কাছেই মায়ের জ্যাঠতো দাদার বাড়ি। এই যে মামা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তো আমরা এখন বরপেটা থেকে বেরিয়ে কোচবিহার যাব। অলমোস্ট এখান থেকে 4 ঘন্টার ডিস্টেন্স কোচবিহার। এই হলো মামার বাড়ি। মামা বারবার আসতে বলেছে, চেষ্টা করবো আবার আসার। মামাকেও বলেছি কলকাতা আর কোচবিহারে যেতে। কোচবিহার তো যাই, কলকাতা আর মালদায় যেতে, তাই তো। 4 ঘন্টার ডিস্টেন্স। এখন বাজে 3:30। বেরোতে অলমোস্ট 4:45 তো বাজবেই। তো 8টা এক্সপেক্টেড টাইম, 8টা 8:30। ওই গাড়ি পার্ক করা। কুচবিহারের রাস্তা। বাড়ি যাও। কানে চান্স আছে, আমি আর তুই নাই মোটামুটি। তরুণ আউট, পাবেল আছে, তরুণ আউট। এমনি কালো দেখতে পারবি না। সো রাত এখন বাজে 1:10। তো আমরা আড্ডা মারতে মারতে ঠিক করলাম যে আমরা এখন চিলাপাতা ফরেস্ট যাব, গিয়ে একটু আড্ডা মারবো, তারপরে আবার ফিরে আসবো। এই যে এখানে বলছি টুবলাই দাদা, অন্ধকার পুরো। পেছনে কি আছে? পেছনে পুটু। কার গাড়ি? কার মামার গাড়ি? আরে পুলিশের গাড়ি। ও আচ্ছা আচ্ছা, তুই যে বললি পাচ্ছিস না। এই গাড়িতে বড় ভাই চালাচ্ছে, দীপ সামনে।
স্টালিংটা নিয়ে কৃষ্ণেন্দু পেছনে আর আমি এখানে বসে স্টালিং একটু আমাকেও দেখো দুইটা অন্ধকার রিজার্ভ মানে কত দাম এমনি প্লেন স্টালিংটার দাম কত? আমরা জাস্ট চিলাপাতার ফরেস্টের ভিতরে একটা রিসর্টে পৌঁছালাম, কৃষ্ণেন্দু রিসর্ট। এই যে বড় ভাই দীপ, এইখানে কৃষ্ণেন্দু রয়েছে, টুটু, লালটু, আমার দাদা রয়েছে, রিসর্টের একজন কেয়ারটেকার রয়েছে, আর এই সুন্দর, ওর নাম কি? জিমি বললো, জিমি। আর এই যে জিমি, এটাকে আমি এই যে জিমি, নাগাড়া থেকে নিয়েছি। নাগাড়া রাখছিলাম। জিমি এদিকে আয়, জিমি আলোতে আয় তো দেখি, এদিকে আয়, তোর কুত্তা, হ্যাঁ হসপাল। কাল কুত্তা তোলে বকসবা আস্তে কিস্তি নয়। নাগাড়ার ভিডিও জিমি আর জিমি আমাকে দিছিল। পরে আমি ছোট ভাইকে দিয়ে পাঠাই দিয়েছি। এটা কি গভর্নমেন্ট? তুমি কে বাবা, তুমি কে? তোর চিনি না আমি। রিসর্টটা খুব সুন্দর, রিসর্টটা ভাবি। ওইখানে একটা সুন্দর বসার জায়গা, এই যে রুম। আমি জানতেছি না, আমি আজকে দেখলাম। আর এই যে আরেকটা অফিস, আর আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। জিমি জিমি খুব এক্সাইটেড কৃষ্ণেন্দুকে দেখে। এগুলো বেডরুম, সো আমাদের চেক আউট টাইম হয়ে গেছে। চেক আউট টাইম মানে বন্ধুদের রিসর্ট আবার কিসের চেক আউট। যাই হোক, রাত 4:30 বাজে। আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাবো কুচবিহারের দিকে। মোটা চ চা খাবো, চ আয় ইয়ার কি করিস নাই। ডাক 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 ডাক। চ চ চ রাস্তায় চা খাবো, চ চ চা খাবো, চ চ চা খাবো, চ কিচ্ছু হবে না, চ এদিকে আয়, এদিকে আয়, চ। জিমি, রিমি, এই জিমি রিমি কেউ বাই বাই করে দাও। এই হলো রিমি আর এই হলো জিমি। ওর এইদিকে থাকা, এই দেখ, থাক তোরা।
এখন বাজে 5:10। আমি পুটু আর টুবলাই যাচ্ছি ঘন জঙ্গলে। এই যে পেছনে ঘন জঙ্গল, চিলাপাতা ঘন জঙ্গল, জানি না কি পাবো, তবে একটু আগে প্রচুর ময়ূর দেখে ফেলেছি। দেখা যাক আগে কি দেখা যায়। তো আমার অলমোস্ট মালদা হয়ে কুচবিহার, কুচবিহার হয়ে আসাম ট্রিপের একদম শেষ জায়গায়। তো মা আর দাদা বাই রোড গাড়ি নিয়ে ফিরে যাবে, বাট আমার যেহেতু অফিস অ্যাটেন্ড করতে হবে তাই আমাকে ফিরে যেতে হবে। আমি এই মুহূর্তে নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে আছি। এখান থেকে আমি পদাতিক ধরে এগিয়ে যাব ব্লগের শেষ জায়গায় একদম। আমাকে দাদা, টিনা, পুটু আর তাতাই ড্রপ করে দিয়ে গেল। এখান থেকে আমি অ্যাকচুয়ালি মাসির বাড়ি থেকেই এলাম, দেবী বাড়ি ওখান থেকে। তো এখান থেকে আমি একাই কলকাতা ফিরে যাব পদাতিকে করে। আবার দেখা হবে অন্য কোনো ডেস্টিনেশনে।